নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর সেই সমস্ত লোকজনদের বলুন অনুষ্ঠান দেখতে যারা এ ধরনের অনুষ্ঠান দেখতে চান। এক, দুই হচ্ছে যে যদি পারেন তাহলে সদস্যপদ নিন। খুব সামান্য টাকার বিনিময়ে একটা সদস্যপদ আছে, যদি নিতে পারেন আমাদের খানিক সুবিধে হয়। কিন্তু যারা সদস্য হবেন না তারাও একইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, তাতে কোনো অসুবিধে নেই। 3 নম্বর হচ্ছে যে আজকেও আমাদের জিরো আওয়ার আছে, এবং আজকে জিরো আওয়ারে আমরা আলোচনা করব বারুইপুর ভয় ইন ভরসা আউট। আমাদের সঙ্গে থাকবেন জয়ন্ত চৌধুরী, সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আমাদের সঙ্গে থাকবেন আমাদের ডক্টর সিদ্ধার্থ গুপ্ত। এরা থাকছেন, আপনারাও সঙ্গে থাকুন, আপনারাও আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের মতামত অনুষ্ঠান, এবং আজকে মতামতের শীর্ষক ঋতব্রত ক্যাম্প ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে কেন, তাদের সংখ্যা বাড়ছে কেন। টাইম মেশিনে করে পেছনে ফিরে যান আর নির্বাচনের রেজাল্টটা একটু বদলে নিন। 207 তৃণমূল আর 80 বিজেপি। যদি এরকম হতো তখনও স্টেজে ঋতব্রত রক্ষা করো তুমি স্নেহময়ী মাতা ইত্যাদি বলার মধ্যে আবার সেই মমতাময়ী শট ভেসে এলো, অনেক হয়েছে, এবারে শেষ করো। সোনামুখ করে ভাষণ শেষ করে তিনি ফিরে যেতেন আপন স্থানে। আমি তো দিদির হনুমান বলে কেষ্টমোড়ল বসে থাকতেন সাঙ্গপাঙ্গদের নিয়ে। রবি ঘোষ জেলার নেতৃত্ব নিয়ে হাজার লড়াই করলেও 21শে জুলাই দম লাগিয়ে হিংসা লোক কত পাঠিয়েছেন তার হিসেব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেন। অরূপ বিশ্বাস 21শে জুলাইয়ের ঘোষণার দায়িত্বে থাকতেন। বৃষ্টিতে ভিজে দেব আসতেন জনসভায়। নচিকেতা পৃথিবী আবার শান্ত হবে গাইতেন। অভিষেক ব্যানার্জি মঞ্চে উঠলে যুব নেতারা গর্জন করতেন দেশ কা নেতা ক্যাসা হো ইত্যাদি ইত্যাদি। তারপরে সেই ডাবের খোলায় তৃণমূল, ওপরে কারা তৃণমূল, নিচে দেখো তৃণমূল ইত্যাদি হতো। কিন্তু 41% ভোট পেয়ে 80 জন বিধায়ককে জিতিয়ে এনে বিরোধিতা তো দূরস্থান, আসল তৃণমূলকে তাই নিয়ে আদালতের বাইরে ধুন্ধুমার চলছে। রোজ প্রতিদিন হকার উচ্ছেদ চলছে, ভাঙচুর চলছে, বুলডোজার চলছে, বারুইপুরের মতন ঘটনা ঘটেছে। সেসব নিয়ে কোনো ব্যাপার নেই। এখন দুই দলের কে হচ্ছে গিয়ে দুলালের আসল তালমিছরি, তার লড়াই চলছে। রোজই নতুন নতুন মুখ জড়ো হচ্ছে ঋতব্রত শিবিরের তলায়। এখন হাতের সবকটা আঙুলও লাগছে না কালীঘাট তৃণমূলের নেতাদের গুনতে। সামনে তো সেই কুণাল ঘোষ, দোলা সেন আর বৈশানর ছাড়া কাউকে দেখাই যাচ্ছে না। উপাসনা এক ব্যতিক্রম। কিন্তু কেন ঋতব্রত শিবির কি এমন দিতে পারছে যার টানে দলে দলে তৃণমূল নেতারা সেই মুখ হয়ে দৌড়চ্ছেন? সেই সব প্রাজ্ঞ পোড় খাওয়া নেতারা কি জানেন না যে মাইনাস মমতা তৃণমূল মানে লালমোহন বাবুর সোনার পাথর বাটি, তোড়ায় বাঁধা একটা আস্ত ঘোড়ার ডিম? জানেন না যে দপ্তর, তবিল বা প্রতীক চিহ্নের সবকটাও যদি তাদের হাতে থাকে মাটিতে তাদের সমর্থন জুটবে না? জানেন না যে তৃণমূল সমর্থকদের ক্ষুদ্রতম অংশ তাদের সঙ্গে নেই? সব জানেন, কিন্তু যাচ্ছেন কারণ এক অদৃশ্য রক্ষা কবচ। হ্যাঁ, আপাতত এক ইমিউনিটি দেওয়া হয়েছে ওই শিবিরকে। আপনাদের পুলিশ রাত বিরেতে তাড়া করে বেড়াবে না, আপনাদের বাড়ি ঘিরে বিক্ষোভ হবে না, আপনাদের মাথায় ডিম পড়বে না। এই রক্ষা কবচ যে তাদের আছে তা গত দিন 20-25-এর ডিম ছোড়া, গ্রেপ্তার হওয়া, বিক্ষোভের সামনে, জনরোষের সামনে পড়ার হিসেব দেখলেই বুঝতে পারবেন। পুরসভায় চাকরি চুরির দায়ে সুজিত বসু জেলে, আরো অনেকে। কিন্তু নির্বাচনের আগে যাকে এই চুরির নাটের গুরু বলা হয়েছিল সেই ববি হাকিম আপাতত আন্ডার রক্ষা কবচ। তারাতলা গুদাম ধসে অতজনের মৃত্যু, গাফিলতি স্পষ্ট, কিন্তু হাকিম সাহেব অভিযুক্ত নয়। ডিম পড়েছে কি মাথায়? এটাকেই কি রক্ষা কবচ বলা হয় না? গট গট করে হেঁটে এসে বাইপাসের ধারে তৃণমূলের দপ্তর দখলের মিছিলে তো তিনি ছিলেন। ধরুন অরূপ বিশ্বাস, কেবল মেসি কাণ্ডেই জেলে পাঠানো যেত না? আইন কি বলছে, পাবলিক কি বলছে? না, উনি গ্রেপ্তার হননি। দলের যে কাউন্সিলর, যে নেতারা ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন না, তারা গ্রেপ্তার হচ্ছেন। তার কারণ দুটো হতে পারে। এক,
যারা ভালো সৎ তারা ঋতব্রত শিবিরে যাচ্ছেন, যারা অসৎ যারা চোর তারা যেতে পারছেন না, তাদের ধরা হচ্ছে। আর যদি পরেরটা সত্যি হয় তাহলে অনায়াসেই বলা যায় যে তৃণমূলের বেশিরভাগ নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর ইত্যাদিরা সৎ ছিলেন। সামান্য কিছু অসৎ যাদের জেলে পোড়া হচ্ছে তাদের মধ্যেও বেশিরভাগই ওই তলার সারির নেতা। এই ব্যাখ্যা যাদের হজম হবে তাদের হজম শক্তিকে কুর্নিশ। আসলে তৃণমূলের কাঠামোগত এক দুর্নীতি তো ছিলই, বহু আলোচনায় সে কথা বলেছি র্যাম্পার্ট দুর্নীতির কথা। কিন্তু এটাও সত্যি তার যে এমন বিশাল বিস্তার তা অনেকের ধারণাতে ছিল না, আমার তো নয়। আর সেই দুর্নীতি এখন নাকি দলের ভাঙনের প্রথম আর প্রধান শর্ত। কোন ধারে গেলে, কোন ধারে থাকলে আপাতত স্বস্তি পাওয়া যাবে সেটাই প্রধান বিবেচ্য। মমতা দল আনুগত্য গেছে গরু চড়াতে, কিন্তু যারা রয়ে গেলেন এধারেই, মানে কালীঘাটেই, তাদেরও সবাই ধোয়া তুলসী পাতা না, তাও নয়, অনেকেরই অন্য কিছু বাধ্যবাধকতাও আছে। সব মিলিয়ে শুভেন্দু সরকারের কাছে আছে তো বিজেপির 207 জন বিধায়কের সমর্থন, তেমনি আবার আছে জনাষাটেক বিরোধী বিধায়কের প্রচ্ছন্ন সমর্থন, যাকে সাদা বাংলাতে কেউ কেউ বিশ্বাসঘাতকতা বললেই আসলে সেটা নাকি একেবারে গঠনমূলক বিরোধিতা। হ্যাঁ, এই সরকার আসার আগে জোর গলায় স্লোগান দিয়েছিলেন ভরসা ইন, ভয় আউট, কিন্তু কার্যত দুটোই ইন। প্রবলভাবে ভয় আর ভরসা দুটোই এসেছে। বাংলার অন্তত নাগরিক সমাজ, কলকাতা সমেত বড় শহরগুলো উত্তাল হয়েছিল। সারা দিন সারা রাত ধরে রাস্তা আটকে বিক্ষোভ হয়েছিল। কারোর চোখে মুখে কোনো ভয় দেখেছিলেন? ছিল না। কারণ ভয় থাকার তো কথা নয়, মানুষ এক জঘন্য হত্যা দর্শনের প্রতিবাদ করছিল, জাস্টিস চাইছিল, ভয় পাবেই বা কেন? আজ বারুইপুরে যান, বহু জায়গায় ঘরে পুরুষেরা নেই। দর্শনের ব্যাপারে আমরা শেষ জানি একজনের এনকাউন্টারের কথা, বাকি আলোচনা অন্যজনের গণপিটুনিতে মৃত্যু নিয়ে, পুলিশের গাড়ি ভাঙা নিয়ে, রাস্তায় আগুন জ্বালানো নিয়ে। দর্শন ব্যাকসিটে চলে গেছে। গণপিটুনিতে হত্যাও কি সমর্থনযোগ্য? আমাদের এই অনুষ্ঠানে বহু গণপিটুনির, মব লিঞ্চিং এর তীব্র বিরোধিতা আমরা করেছি, সমস্ত বিরোধী দল করেছে। সে 1 লাখকে পিটিয়ে মারাই হোক, হরগোবিন্দ দাসকে, কিংবা গণপিটুনি এক ধরনের একটা রোগ হয়ে দাঁড়াচ্ছে গোটা দেশে। মানুষ নিজের হাতে আইন তুলে নিতে চাইছে, এক ভয়ঙ্কর অরাজকতা। কিন্তু গত 10-12 বছর কেবল গোরক্ষার নামে 40 জনের বেশি মানুষকে পিটিয়ে মারা হয়েছে। আখলাক, পায়লু খান, জুনায়েদ খান, তাবরেজ আনসারি, এসব নাম তো শুনেছেন। এর মধ্যেই আছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস বা বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডল। কিন্তু তার ফলে গ্রামকে গ্রাম পুরুষশূন্য হয়ে যাবে, পুরো এলাকা থমথম করছে, মিডিয়া গিয়ে কথা বলার মতন লোক খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এই ভয়, আর যারা ভয় পেয়েছেন তারা যদি চুপ করে থাকেন, প্রতিবাদে না নামেন, এক কোট আনকোট গঠনমূলক বিরোধিতার কাজে নামেন, তাহলে ভরসাও দেওয়া হয়েছে। অর্থাৎ ভয়ও ইন, ভরসাও ইন। সেই ভরসাকে সম্বল করেই তো ঋতব্রত শিবিরে যোগদানের ঢল নেমেছে। পরিবর্তনের দিন 2 পরেই রাতে গিয়েছিল বুলডোজার ওই তিলজলা এলাকায়, মানে ভয়। জাভেদ খানের এলাকাতেও মড় করে ভাঙছিল দেওয়াল। তারপরে কি রাজ্যের বুলডোজার চলেনি? চলেছে, এখনো চলছে। স্টেশনের বাইরে, ফুটপাতে বুলডোজার গেছে, ভেঙেছে, ভাঙছে, ভয় ছড়িয়েছে সর্বত্র। আসতে পারে বুলডোজার, এই ভয়ে কুঁকড়ে গেছে মানুষ। আমি জানি এরকম কিছু ফুটপাতের দোকান করে পেট চলে এমন ব্যবসায়ীদের যাদবপুরের, তারা স্থানীয় বিজেপি এমএলএর কাছে গিয়ে বলেছেন আমরা তো বিজেপিকেই ভোট দিয়েছি, আমাদের দোকান ভাঙবেন না। এমএলএ সাহেব সেরকম কোনো আশ্বাস দিতে পারেননি, কিন্তু তারা প্রতিদিন এক আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর কথায় পুজো অবধি কোনো ভাঙচুর হবে না, তারা দেখলো মাত্র গতকাল সল্টলেকের সেক্টর 5-এ রাতের বেলায় সব সাফ। কিন্তু এটাই পুরো ছবি নয়, কোথাও কোথাও ভরসাও গেছে। হ্যাঁ, ভয় এসেছে, কিন্তু তিলজলায় ভরসা গেছে। জাভেদ খানের এলাকাতে না, সেখানে বুলডোজার আর যায়নি। কেন? বুলডোজারের সাপের ফনায় কোন মন্ত্র কে পড়ে দিল? হ্যাঁ, এটাই সেই ভরসা, শিবিরের ভরসা, গঠনমূলক বিরোধিতার পুরস্কার, মমতাকে ছেড়ে অভিষেককে দুষে ফর্মুলা মেনে প্রতিবাদের পুরস্কার। কাজেই আপাতত ঋতব্রত শিবিরে এইসব গুঁড়ো কারণেই নাকি ভাঙনের জয়গান চলছে তো চলছে, সেখানেই লোক গিয়ে জড়ো হচ্ছেন। কিন্তু এই আপাতত ভরসাকে আপনি এক উচ্চমানের পোলট্রি ফার্মিং এর সঙ্গে তুলনা করতেই পারেন। কারণ পৃথিবীতে কোনো ভরসা পার্মানেন্ট নয়, সমস্ত ভরসার এক এক্সপায়ারি ডেট আছে। চুন ছড়িয়ে দিয়ে, ওষুধ দিয়ে, পরিষ্কার জল আর বেড়ে ওঠার জন্য প্রচুর খাবার দিয়ে মুরগি পোষা হয় বই কি, কিন্তু তা তো মুরগিদের আজন্ম লালন পালনের জন্য দেওয়া হয় না, এমন তো নয়।
কিছুদিন পরে 1-2 কেজির মাথায় লপতে লপতে তাকে তুলে ফেলা হয়, তাদের ছাল ছাড়িয়ে KFC কিংবা আরামবাগ চিকেনের প্যাকেটে সেই মুরগিদের জায়গা হয়। আজ কেবল ভয়ে নিজেদের চুরি ডাকাতির থেকে বাঁচাতে শিবির বদলের খেলায় যারা নেমেছেন, তাদের সবাই না জানলেও অনেকেই জানেন মমতার নাম না থাকা তৃণমূলের দিকে 3-4% বেশি মানুষ তো থাকবেন না। কেন থাকবেন না? কারণ খুব পরিষ্কার, এইসব নেতাদের যাবতীয় চুরি ডাকাতি এই পাবলিক তো দেখেছে কেমন করে নিজেদের নেতা মন্ত্রী পদের আড়ালে তারা তাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, সাধারণ কর্মীদের কি দিয়েছে, বছরে 2বার পিকনিকের পয়সা আর কখনো কখনো ছিটে পোটা দান দেন। সেই পাবলিক তারপরেও তৃণমূলের হয়ে ঝান্ডা ধরেছে, মাঠে নেমেছে, মিছিলে গেছে ওই নেত্রীর জন্য। তারা দল বদলালে বিজেপি হবে, কংগ্রেসে যাবে, সিপিএমও যেতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে কোনো অলিক তৃণমূলে তারা যাবে না। না, এরকম নয় যে এই মহান জ্ঞান কেবল আমিই জেনে ফেলেছি, এই সত্য সবার জানা। জানেন তারাও, যারা আপাতত রেহাই পেতে শিবির বদলেছেন, তারাও জানেন এ হলো এক আপাতত ব্যবস্থা। যাদের মনে আছে তারা সেদিনের কথা ভাবুন। উত্তর ভারত থেকে মুছে গিয়েছিল কংগ্রেস, 77 সালের ভোট হেরেছেন ইন্দিরা, সঞ্জয় গান্ধী, তারপরে দলত্যাগের হিড়িক, নতুন দল বাড়ানোর হিড়িক, জরুরি অবস্থার দায় ঝেড়ে ফেলতে সক্রিয় হয়েছিলেন এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায় নিজে। প্রিয়রঞ্জন দাস মুন্সী নিজের নামে কুকুর পোষার কথা বলেছিলেন। কেবল উনি নন, অনেকেই জরুরি অবস্থার বিরুদ্ধে, মানুষের ক্ষোভ বিক্ষোভের বিরুদ্ধে ভয় পেয়ে সেই কাণ্ড ঘটিয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে বাদ দিয়ে গোটা 3 দল তৈরি হয়েছিল, সেগুলোর সাইনবোর্ডও এখন নেই। মমতা আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা তা বলার সময় এখনো আসেননি। পারবেন না সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের অস্তিত্ব অসম্ভব। কাজেই শিবিরে ভিড় জমেছে এক আপাতত রক্ষা কবচ জোগাড়ের জন্য। একথা ওনারা জানেন, বিজেপির নেতারা জানেন। কতদিন তারা এই রক্ষা কবচ পাবেন, কতদিন এনারা দেবেন, সেটাই এখন এক বড় গবেষণার বিষয়। অতএব ভয় এসেছে, ভরসাও এসেছে, সেই ভরসা কতদিনের সেটাই এখন বসে বসে দেখার। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এখানেই শেষ করছি। নমস্কার।